জায়গার অভাবে বৈদ্যুতিক চুল্লি না হলেও কাজ করার মানসিকতা থাকলে যে কাজ করা যায় তা ফের প্রমাণ দিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অত্র। বিধায়ক তহবিলের প্রায় 12 লক্ষ টাকা ব্যয় বেলদা কালী মন্দিরের মহাশ্মশানে তৈরি হচ্ছে শ্মশান ঘাটে, যার কাজ শুরু হলো বুধবার সকালে। জায়গার অভাবে বৈদ্যুতিক চুল্লি না হলেও কাজ করার মানসিকতা থাকলে যে কাজ করা যায় তা ফের প্রমাণ দিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অত্র। বিধায়ক তহবিলের প্রায় 12 লক্ষ টাকা ব্যয় বেলদা কালী মন্দিরে মহাশ্মশানে তৈরি হচ্ছে শ্মশান শেড, যার কাজ শুরু হলো বুধবার সকালে। উল্লেখ করা যেতে পারে, বর্তমান মানুষ আর মানুষের বন্ধু হতে পারছেন না। মানুষ মরে পড়ে থাকলেও তাকে দেখার কেউ থাকছে না। পরিবারের সদস্য সংখ্যা কমছে, যৌথ পরিবার আজ আর নেই। থাকলেও কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই। যৌথ পরিবার ছেড়ে বর্তমানে বাসাবাড়ি তৈরি করছেন অনেকেই। সেই কথা ভেবে যাতে এলাকার মানুষের কোনো সমস্যা না হয় তার জন্য বেলদা মহাশ্মশানে রেখেছেন শেষ ঠিকানার কর্মী। গঙ্গাধর দেবনাথ নামে এক কর্মী দিনরাত একাই শবদাহ করে চলেছেন। রয়েছে শববাহী গাড়ি, আর যদি কেউ না থাকেন তাহলে গঙ্গাধর দেবনাথকে খবর দিলেই বাড়ি থেকে নিয়ে এসে শবদাহের ব্যবস্থা করে, যা এক প্রকার নজির সৃষ্টি হয়েছে বেলদা শহরে। আর মহাশ্মশানকে সাধ্যমতো সাজানোর চেষ্টা করছেন বর্তমান প্রশাসন। আলো জলের সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক চুল্লি হওয়ার কথা থাকলেও জায়গা না থাকায় তা ফিরে গেছে। তবে বিধায়ক তার নিজের তহবিল থেকে সিমেন্টের চুল্লি তৈরি করার জন্য অর্থ বরাদ্দ করেছেন। সেই মতো বুধবার থেকে কাজ শুরু হলো। সারা পশ্চিমবঙ্গে এই ধরনের দু একটি চুল্লি ছাড়া বেশি নেই। এই দিন বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে আউটলেট দেখান। এছাড়া হাজির ছিলেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বেলদা 2 গ্রাম প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য সহ এলাকার বিশিষ্টজনেরা। যে ইঞ্জিনিয়ার এলা কি যখন নাতুন যাওয়া 15,000 উন্নত মানের মাপ দেখে নে কবে থেকে কাজ শুরু করবে? আজকে মাপ নিলে কাল থেকে মাটি কাটা শুরু আজকে মাপ হয়ে গেল। দেখি কমপ্লিট করে কাজ ধরে ফেলে রাখি। আমরা নদীয়ার লোকে আমার ছবিটা ভালো করে নিয়েছে তো? আমার ছবিটা ভালো করে চলছে যে আবার বিধায়ক তহবিলের টাকায় বেলদায় দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। কত দিক প্রণীত শ্মশান সেটের শিলান্যাস হল বা কাজ শুরু হল। কিসের উদ্বোধন করছেন? এটা হচ্ছে ইলেকট্রিক, আমার চুল্লি নতুন করে তৈরি হচ্ছে। বেলদার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে আমার বিআপ ফান্ডের থেকে, এমএলএ ফান্ডের পক্ষ থেকে এখানে একটা আমার চুল্লির ব্যবস্থা করা হয়েছে 12 লক্ষ টাকা বরাদ্দ করে। আজকে তার শুভ উদ্বোধন হচ্ছে এবং এখানে আমাদের কন্ট্রাক্টররা কাজ পেয়েছেন এবং আমাদের বেলদাদি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত মেম্বার, এখানকার লোকাল যারা আছে তাদের তত্ত্বাবধানে জেলার সবথেকে ভালো একটি চুল্লি সেট হচ্ছে, যেটা মেদিনীপুর জেলায় কোথাও কেউ করেনি। ইলেকট্রিক চুল্লি অনেক হয়েছে, কিন্তু এই যে চুল্লিটা হচ্ছে একটা বড় দেখে, যাতে মানুষ এটা ভালোভাবে ব্যবহার করতে পারে। মোট কটা চুল্লি হচ্ছে আপনার এলাকায়? এখানে একটাই হচ্ছে, কিন্তু বড় হচ্ছে, কংক্রিটের হচ্ছে। আগে তো কংক্রিটের ছিল না, এটা ওই সেট দিয়ে হতো। এটা পুরোটাই ঢালাই দিয়ে হচ্ছে। পরবর্তী সময় মারওয়াড়িদেরও করে দেওয়া। সরকারি টাকা খরচ করে প্রায় 70,000 টাকা দিয়ে বেলদায় আবর্জনা ফেলার জায়গা কিনেছিল বেলদা 2 গ্রাম পঞ্চায়েত। আর একটি রাতও গেল না উধাও করে দিল সেই তারও খুঁটি, জানিয়ে বেলদা থানায় লিখিত অভিযোগ করলেন গ্রাম প্রধান জ্যোতিকা পাল। সরকারি টাকা খরচ করে প্রায় 70,000 টাকা দিয়ে বেলদায় আবর্জনা ফেলার জায়গা ঘিরেছিল বেলদা 2 গ্রাম পঞ্চায়েত। আর একটি রাতও গেল না উধাও করে দিল সেই তারও খুঁটি, জানিয়ে বেলদা থানায় লিখিত অভিযোগ করলেন গ্রাম প্রধান জ্যোতিকা পাল। ঘটনায় উল্লেখ থাকে, বেলদাবাসীর দীর্ঘদিনের সমস্যা ছিল আবর্জনা ফেলার জায়গা। কোনো ক্রমে জায়গা ঠিক করে তার কাজ শুরু করেছে প্রশাসন।
বারবেরিয়া মৌজায় সিমেন্টের খুঁটি দিয়ে তারের বেড়া দিয়েছিল গ্রাম পঞ্চায়েত। সোমবার সেই কাজ সম্পন্ন হয়েছে আর সোমবার রাতেই মাঠের মাঝখান থেকে বেড়া করার সমস্ত তার চুরি করে নিয়েছে সমাজ বিরোধীরা। উল্লেখ থাকে বেলদা শহরে প্রতিনিয়ত চুরি ছিনতাই হচ্ছে। পাতার নেশা যেখানে যা পাচ্ছে সবকিছু চুরি করেই চম্পট দিচ্ছে। বেলদা শহরের সমাজ বিরোধীদের দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছে যে শান্তিতে বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাতা নামক নেশা সব শেষ করে দিচ্ছে। পুলিশ প্রশাসন যেন কোনো ব্যবস্থা নিতে পারছে না। যারা বাইরে থেকে এসে এই ব্যবসা করছে তাদের ধরা তো দূরের কথা, তাদের কাছ থেকে মাসোয়ারা নিচ্ছে বলে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। গ্রাম প্রধান নিজেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে। সরকারি সম্পত্তি এইভাবে চুরি হলেও পুলিশ প্রশাসন এক প্রকার নির্বিকার। দিনের পর দিন আরো বৃদ্ধি হলেও তা বন্ধের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। সরকারি সম্পত্তি এইভাবে চুরি হওয়ার সমস্যায় পড়েছে গ্রাম পঞ্চায়েত। কি চুরি হয়েছে আপনাদের? SWM এর যেটা আমাদের প্রজেক্ট ছিল, প্রস্তাবিত প্রজেক্ট, সেই প্রজেক্টে আমরা লেআউট করেছি। লেআউট করার পরে রাস্তার জন্য মাটি ফেলে তারপর তার ফেন্সিং দিয়েছিলাম, কিন্তু গতকাল রাত্রে তার ফেন্সিংয়ের তার প্রায় 5 বান্ডিল তার, প্রায় 70,000 আনুমানিক, আর তার সঙ্গে লেবার কস্ট ধরলে প্রায় 80-90 হাজার টাকা সম্পদ ক্ষতি হয়েছে। আমরা থানায় যাবো একটু পরে, থানায় গিয়ে আমরা একটা ডায়েরি করবো। কারা চুরি করেছে কি মনে করছেন? বিভিন্ন নেশাখোর ব্যক্তিরা এই সমস্ত বিভিন্ন জায়গায় বেলদাতে চুরির উপদ্রব বেড়ে গেছে। কারো মোটরসাইকেল, সাইকেল, কারো বাড়ির সামগ্রী করছে। আমরা প্রশাসনের আবার দৃষ্টি আকর্ষণ করছি যে এই পাতাকোদ্দের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যেমন সরকারি সম্পদ আমাদের নষ্ট হলো, তেমনি স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তাদেরও বসবাসের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত নেশাখোর ব্যক্তিদের দ্বারা। এটা আমরা অবিলম্বে ব্যবস্থা নিতে বলছি। ভাগাচোরা বাড়িতেই কষ্টে দিন কাটাতে হচ্ছে। বারবার সরকারি দপ্তরে আবেদন করেও মেলেনি আবাস যোজনার সরকারি ঘর। প্রত্যেকবারই কোনো অজ্ঞাত কারণে প্রাপকের তালিকা থেকে বাদ যাচ্ছে না। বাধ্য হয়ে তথ্য জানার অধিকারে আবেদন করে সঠিক কারণ জানতে চাইলেন আবেদনকারী। ভাগাচোরা বাড়িতেই কষ্টে দিন কাটাতে হচ্ছে। বারবার সরকারি দপ্তরে আবেদন করেও মেলেনি আবাস যোজনার সরকারি ঘর। প্রত্যেকবারই কোনো অজ্ঞাত কারণে প্রাপকের তালিকা থেকে বাদ যাচ্ছে না। বাধ্য হয়ে তথ্য জানার অধিকারে আবেদন করে সঠিক কারণ জানতে চাইলেন আবেদনকারী। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ব্লকের সর্বদাই গ্রাম পঞ্চায়েতের উত্তর তাজপুরের বাসিন্দা মদন খাটুয়া দীর্ঘদিন ভাগাচোরা বাড়িতে থাকেন। ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে জীবনযাপন করেন। বাড়িতে রয়েছে মানসিক বিকারগ্রস্ত এক ছেলে। স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে আবেশের বাড়ির জন্য আবেদন করেছিলেন, কিন্তু বারবার তার নাম প্রাপকের তালিকা থেকে বাদ যাচ্ছে। তার সঠিক কারণ বলতে অক্ষম স্থানীয় ব্লক প্রশাসন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসনের কাছে তথ্য জানার অধিকারে আবেদন করলে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ব্লক প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ আসে। এগরা 2 ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী আবেদনকারীকে পুনরায় আরেকটি লিখিত আবেদন জানাতে বলেন, কিন্তু গত মঙ্গলবার মদনবাবু বিডিওর কাছে লিখিত আবেদন জানাতে গেলে সেই আবেদনের রিসিভ কপি দিতে রাজি হয় বিডিও। এমনটাই অভিযোগ আনছেন মদন খাটুয়া। মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছ থেকে নির্দেশ আসার পরেও বিডিও কোনো রকম কোনো সহযোগিতা করছেন না বলেই অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা অমলেশ পাহাড়ি জানিয়েছেন, এগরা 2 ব্লকের বিডিওর কাছে সাধারণ মানুষ এলে নিত্য হয়রানির শিকার হতে হচ্ছে। বিডিও এক প্রকার শাসক দল তৃণমূলের নেতাদের ভূমিকা নিয়েছেন বলে কটাক্ষ করেন বিজেপির যুব নেতা। স্থানীয় তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে বিডিও ইচ্ছাকৃত নামগুলিকে বাদ দিচ্ছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন বিজেপি নেতা অমলেশ পাহাড়ি। তবে এগরা 2 ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি এই বিষয়টি জানার পরে বলেন, দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। ঘটনা আমাকে বাড়ি দিচ্ছেন না, হ্যাঁ, আর আমাকে জিটি করেছিলেন, দিয়েছিলাম, কোনো গ্রাহ্যই করছে না। কোথায় দিয়েছিল? এই বিডিও অফিসে। ভিডিও কি বলছে? ভিডিও বলছে কাগজপত্র জমা দিতে হবে, কিন্তু আমি কাগজপত্র নিয়ে এসেছি, আমাকে কোনো আরও করবে না। আর কি বলছে? আর কি বলছে মানে হবে না বলছে আর কি। কেন হবে না জানার চেষ্টা করেছিল? হ্যাঁ, জানার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে বারবার এটকে সেটকে ছুটাচ্ছে, কিন্তু আমাকে কোনো কাজেই দিচ্ছে না। আপনার নাম? মদন খাটুয়া। বাড়ি? প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বরাদ্দ বন্ধ হওয়ায় মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলার প্রায় 55,000 উপভোক্তা পাবেন এই সুবিধা। প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বরাদ্দ বন্ধ হওয়ায় মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলার প্রায় 55,000 উপভোক্তা পাবেন এই সুবিধা।
মঙ্গলবারই বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের টাকা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নবান্ন সভাঘরে প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা অনুদান দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র 60% ও রাজ্য 40% অর্থ দিয়ে থাকে, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বরাদ্দ বন্ধ রয়েছে। তাই বাংলা আবাস যোজনা প্রকল্পের সম্পূর্ণ টাকা রাজ্য দেবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্য পুরো টাকা দেওয়ায় প্রকল্পের নাম বাংলার বাড়ি রাখা হয়েছে। উপভোক্তার সংখ্যা বিপুল হওয়ায় ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তাই কেউ যাতে ধৈর্য না হারান তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মোট 1,20,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক পরিবারকে। 30শে ডিসেম্বরের মধ্যে জেলার প্রায় 55,000 উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে টাকা। নতুন সমীক্ষা অনুযায়ী তৈরি চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে তারাই বাড়ি তৈরির টাকা পাবেন। দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারদের যারা গৃহহীন কিংবা কাঁচা মাটির বাড়িতে বসবাস করেন তাদের পাকা বাড়ি তৈরির জন্য বাংলা আবাস যোজনার মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। জেলায় বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পুলিশ সুপার সৌম্যতি ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ একাধিক বিধায়ক ও আধিকারিকেরা। জেলায় এখনো পর্যন্ত 55,170 জনকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং আজকে টাকা সাবলেট হয়েছে 55,154 জনের। প্রথম দফায় 60,000 টাকা প্রত্যেক ব্লক থেকে তাদের উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রত্যেক উপভোক্তা মোট 1,20,000 টাকা করে পাবেন। 3 দফায় এই টাকা দেওয়া হবে, এমনটাই জানান অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে। আমরা এটা তো ফার্স্ট ইনস্টলমেন্ট দিলাম। আমরা এখন পর্যন্ত যা অ্যাপ্রুভাল দিয়েছি প্রায় 55,170 জন এবং আমরা আজকে টাকা সাবঅ্যালট করেছি 55,154 জনের। 60,000 প্রথম ইনস্টলমেন্ট আজকে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে প্রত্যেক ব্লক থেকে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মোট কত দফায় কত টাকা পাবেন? এটা টোটাল প্রত্যেক বেনিফিশিয়ারি 1,20,000 টাকা পাবেন। 3টে ইনস্টলমেন্টে, এরপরে আরও 2টো ইনস্টলমেন্ট হবে, তবে তার আগে তাদের নির্দিষ্ট পরিমাণে কাজটা করে দেখাতে হবে। কি কোনো বাদ থেকে গেল বা কিছু? না, যেটা হচ্ছে যে আমাদের এইখানে স্যাংশন বেনিফিশিয়ারি যারা আছেন এবং যারা বিভিন্ন সিএমআরও গ্রিভেন্সে যারা অ্যাপ্লাই করেছিলেন পোর্টালে, এছাড়াও যাদের ঝড় বৃষ্টিতে র্যামেলে ইত্যাদিতে ঘর বাড়ি ড্যামেজ হয়েছিল এবং কিছু কোর্ট কেসে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে মূলত স্যাংশন দেওয়া হলো। পার্মানেন্ট ওয়েল লিস্টে যারা আছেন তাদেরকে এই পর্যায়ে দেওয়া হলো না, এটা আগামী দিনে গভর্নমেন্ট যেভাবে ডাইরেকশন দেবেন তখন সেভাবে দেওয়া হবে। ছোট জনবসতির পাশে ইংরেজ সরকার এয়ারপোর্ট তৈরি করেছিল। পরবর্তী সময় সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে। বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটেমাটি হারানোর আতঙ্ক তাড়া করছে। ইতিমধ্যে গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদের নোটিশ এসেছে। এতে সমস্যায় পড়েছে 300-রও বেশি পরিবার। ছোট জনবসতির পাশেই ইংরেজ সরকার এয়ারপোর্ট তৈরি করেছিল। পরবর্তী সময় সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে। বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটেমাটি হারানোর আতঙ্ক তাড়া করছে। ইতিমধ্যেই গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদের নোটিশ এসেছে। এতে সমস্যায় পড়েছে 300-রও বেশি পরিবার। শালবনী ব্লকের বাকিবাদ পঞ্চায়েতের কমলা গ্রামের বাসিন্দারা জানান, নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 1940 সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা। মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয়। 1942 সালে 6 মাসের নোটিশ দিয়ে ইংরেজরা জানায় বোমাগুলি চলতে পারে, এর ফলে বিপদে পড়বে গ্রামবাসীরা। তাই অস্থায়ীভাবে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা পরে ফের নিজেদের ভিটেতে বাড়িতে আসবে। ইংরেজ বিতাড়নের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্ট জমিতে তৈরি হয়েছে টাকা ছাপানোর টাকশাল। তার একপাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প। আরও কিছুটা দূরে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে। ধীরে ধীরে কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল। 2022 সালে এই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক। সেই সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। গ্রামের বাসিন্দারা বলেন, 5 পুরুষ ধরে এই এলাকায় মানুষ বসবাস করছে, এখন বলছে উচ্ছেদ করে দেবে। পরিবারগুলি কোথায় যাবে? ভিটেমাটি হারালে কোথায় যাব?
আমাদের কথা ভাবতে হবে। জমি অধিগ্রহণ হলে আরও 2-3টি গ্রামের মানুষ সমস্যায় পড়বে। এই ব্যাপারে মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বলেন, আমি বিষয়টি শুনেছি, প্রশাসনিক স্তরে এই ব্যাপারে কোনো কিছুই জানানো হয়নি প্রতিরক্ষা দপ্তর থেকে। আগে জায়গাটি সার্ভে করে দেখা হোক, জায়গাটি কাদের, তারপর প্রশাসনের উদ্যোগে কিছু করা হবে। না গ্রাম যে আপনাদের জায়গা কপি ফেরত নিয়ে যান, কিন্তু সবাই কেউ এসছে কেউ আসেনি। আমার তো এখানে জন্ম, আমি ঠাকুমাকে দেখেছি, মা এই বাবাকে। হ্যাঁ, এখানেই রয়েছি, যা হয় হবে। হ্যাঁ, এখন আমরা এই শীতকালে যাব কোথায়? হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে তো আমরা তো বাপ ঠাকুরদাদা, আমরা তো জন্ম থেকে দেখছি যে আমাদেরই জায়গা, আমাদেরই সব। হ্যাঁ, আমরা সেইভাবেই ঘর দুয়ার করে আমরা জানি আমাদেরই বাপ ঠাকুরদাদা যখন ছিল, তাহলে আমরা জানি আমাদেরই, আমরা এইভাবেই বসবাস করে রয়েছি। হ্যাঁ, আমাদের এইটার ব্যবস্থা আমরা কি করে যাব? আমরা এখন যাব কি করে? এইখানেই থাকবো, আমরা যা হবে হবে। হ্যাঁ, মরতে হয় মরবো আমরা এখানেই। হ্যাঁ, আর কি করব? ভীম দলই। হ্যাঁ, এটা নিয়ে আমার কাছেও এটার ইনফরমেশন এসছে, যদিও প্রতিরক্ষা দফতর বা কনসার্ন যে অথরিটি, তারা সরাসরিভাবে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম কমিউনিকেশন আসেনি। তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশন হয়েছে, মানে তারা কমিউনিকেশন করেছে। এবং যে জায়গাটার কথা বলছেন, অর্থাৎ শালবনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে, সেই মৌজার একটা সার্টেন পোর্শন ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি, এবং সেটা নিয়ে তারা নোটিশ করছে। এতটুকুই এখন অবধি ইনফরমেশন। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অবধি ইনফরমেশন কিছু আসেনি, সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি, বা কী পরিস্থিতি হবে বা কী করণীয় সেটা নিয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা এখনও হয়নি। তো সেটা যদি হয়, ওনারা যদি অ্যাপ্রোচ করেন, তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব। পরিবারগুলো নিয়ে কি কিছু ভাববেন এই মুহূর্তে? ডেফিনেটলি ওখানে যদি দেখা যায় যে ওনাদের যে জায়গা, মানে যেটা ডিফেন্সকে ইতিমধ্যেই দেওয়া আছে, সেই জায়গাতে যদি কোনো পরিবার ইতিমধ্যে বসে থাকে, তাহলে তাকে কিভাবে করা যায়, বা আদৌ যে জায়গাটা বসে আছে সেটা আদৌ ডিফেন্সের এই মুহূর্তে রয়েছে কিনা, এটা তো এইভাবে ভার্বালি বলা যাবে না। এটা যতক্ষণ পর্যন্ত না পরিমাপ হবে, গ্রাউন্ড লেভেলে মেজারমেন্ট হবে, ওটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না। এমন হতেও পারে যেখানে তারা বসে আছে সেটা হয়তো তার বাইরেই রয়েছে, অথবা তার মধ্যেও থাকতে পারে। এবং যেটাই হবে সেইভাবে ডিসিশন হবে। তবে এটুকু অন্তত অ্যাসিওরেন্স থাকবে যে যদি সেরকম কিছু হয়ও, তাহলে মানুষগুলোর অল্টারনেট কী ব্যবস্থাপনা হবে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশাসন চিন্তাভাবনা করবে। তবে এখনও ততটা এগোয়নি আর কি, এবং প্রশাসনিকভাবে কোনো রকম কমিউনিকেশনও আসেনি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রান্না করা খাবার সরবরাহ করা হয় শিশু ও প্রসূতিদের। তবে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠে মাঝে মধ্যে। তাই কেন্দ্রে রান্না করার বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে কিনা এবং স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিনা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে খাবার রান্না করা হচ্ছে কিনা নজরদারি চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রান্না করা খাবার সরবরাহ করা হয় শিশু ও প্রসূতিদের।
তবে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠে মাঝে মধ্যেই। অনেকের সময় খাবারের মধ্যে টিকটিকি, আরশোলা, মশা মাছির মতো কীটপতঙ্গ মেলে। এছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনাও দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। তাই কেন্দ্রে রান্না করার বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে কিনা এবং স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিনা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে খাবার রান্না করা হচ্ছে কিনা নজরদারি চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। এরপরই মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনে শুরু হয় প্রশিক্ষণ পর্ব। এদিন জেলার বিভিন্ন ব্লক থেকে সুপারভাইজার এবং শিশু বিকাশ উন্নয়ন প্রকল্পের আধিকারিকদের নিয়ে চলে প্রশিক্ষণ কর্মসূচি। যেহেতু আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে বাচ্চাদের খাওয়া দাওয়া, বাচ্চা এবং প্রসূতি মাদের খাওয়া দাওয়াটা দেখা হয়, তো এখান থেকে আমরা হলুদের টেস্ট, নুনের টেস্ট এইগুলো দেখলাম। প্লাস তেলটা সবসময় তারা যাতে প্যাকেট জাতীয় মানে মশলা, তেল এগুলো ব্যবহার করে সেগুলো আমাদের মেকশিওর করতে হবে, কোনো বাজার থেকে খোলা প্যাকেট যেন ব্যবহার না হয়। প্লাস ডিম, কাঁচা ডিমগুলোকে কিভাবে এনে স্টোর করে রাখতে হবে, প্লাস ব্যবহার করা সেগুলোকে আমাদের জানতে হবে। আর রান্না করার পুরো প্রসেসটাই আমাদের এখানে ম্যাডাম বোঝালেন যে কিভাবে ঢাকা দিয়ে রান্নাঘরটা কীরকমভাবে পরিষ্কার রাখতে হবে, সবটাই আমরা এখানে শিখলাম এবং সেটা যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেইটাই চেষ্টা করব। আপনার নাম? আমার নাম বিদিশা মণ্ডল, আমি একজন আইসিডি সুপারভাইজার, পটাশ। পিছিয়ে পড়া প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বেলদা 1 গ্রাম পঞ্চায়েতের সরিষা প্রাথমিক বিদ্যালয়। পিছিয়ে পড়া প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বেলদা 1 গ্রাম পঞ্চায়েতের সরিষা প্রাথমিক বিদ্যালয়। বেলদা সার্কেলের প্রায় 80 জন ছাত্রছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি বছর এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা করে থাকে। তবে প্রতিবন্ধী দিবস আগে চলে গেলেও দেরিতে হলেও বেলদা অবর বিদ্যালয় পরিদর্শক নিজে উপস্থিত ছিলেন সরিষা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দত্ত। তার তত্ত্বাবধানেই এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। খেলার শেষে পুরস্কার তুলে দেওয়া হয় সকল প্রতিযোগীদের হাতে। আগে 3 জন কে ছিল? প্রত্যেকের দৃষ্টি তাহলে চকলেটের দিকে, ঠিক আছে? অন ইওর মার্ক, সেট। যারা অভিভাবক এসছেন বা অভিভাবিকা এসছেন তারাও দিন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যে সমস্ত ছাত্রছাত্রী আছো যারা পারবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাও। নিয়ে আজকের যেই ক্রীড়া প্রতিযোগিতা মঞ্চে উপস্থিত তার সংগঠক আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক গৌতম হালদার মহাশয়, বিশেষ প্রশিক্ষক শম্পা দিদিমণি, আমাদের অফিসের যারা উপস্থিত আছেন, আমাদের কোর কমিটির সদস্য, আমাদের মাস্টারমশাই যারা উপস্থিত আছেন, আমার বিদ্যালয়ের সহশিক্ষক, অভিভাবক, অভিভাবিকা এবং স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের এই যে বিশেষ দিনে আমরা এই ধরনের একটি প্রতিযোগিতা সংগঠিত করছি, আমি আমার দু একজন অভিভাবক এবং প্রাক্তন সভাপতি সহ সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সংবাদ এই পর্যন্ত।